আজ তাক বাংলার আরও একটা বড় এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমরা এই মুহূর্তে যে আলোচনা করব টাইটেল থাম্বনেল দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন। ডমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বাসস্থানের যে সার্টিফিকেট, বাসস্থানের শংসাপত্র, সেই শংসাপত্রকে নির্বাচন কমিশন মান্যতা দিয়েছে। তার কিছু মানে প্যারামিটার্স রয়েছে, কোন কোন ক্ষেত্রে মান্যতা দেওয়া হয়েছে, কোন ক্ষেত্রে এই বাসস্থান মানে স্থায়ী বাসস্থান সার্টিফিকেটকে মান্যতা দেওয়া হলো পশ্চিমবঙ্গের এসআইআর এর ক্ষেত্রে, সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এই স্থায়ী বাসস্থান সার্টিফিকেটকে এসআইআর এ মান্যতা দিতেই হতো, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এতদিন কেন সেটা করা হলো না? তাহলে এসআইআর এর যে মূল পর্ব, শুরুর যে পর্ব, সেই পর্ব থেকেই তো তাহলে এই ধোঁয়াশাগুলো থাকতো না, সমস্যাগুলো তৈরি হতো না। এইখানেই আসা আসল প্রশ্নে। তাহলে কি কোথাও না কোথাও এই বিজেপি বা তৃণমূল কংগ্রেসের মধ্যে যে সেটিংয়ের তত্ত্ব বা সেটিংয়ের একটা বলা যায় জল্পনা সবসময় বিরোধীদের মধ্যে, বাম কংগ্রেস নেতাদের মধ্যে যেটা দেখা যায় বা তারা যেটা বলেন, সেটা কি আদতে সত্যি হচ্ছে? এই বিষয়টা আরও স্পেসিফিকভাবে, আরও স্পষ্টভাবে জানার চেষ্টা করব। আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতা, কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। সুমনদা, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আমি প্রথমে যেই প্রশ্নটা আপনার কাছে রাখছি সেটা হচ্ছে গিয়ে, দেখুন, আপনারা তো এই বিজেপি তৃণমূলের সেটিং মানে এসআইআর চালু হওয়ার বা লাগু হওয়ার অনেক আগে থেকে বলছেন তলায় তলায় সেটিং রয়েছে। যখনই দেখা যায় যে এই ইডি বা সিবিআই এর যখনই ডাক পড়ে, তার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি ছুটে যেতে হয়, দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। আপনারা এর আগে বহুবার এই অভিযোগটা করেছেন বা সেই অভিযোগ তুলেছেন। এইবারে দেখা যাচ্ছে এই এসআইআর পর্বেও যেখানে প্রক্রিয়া যেটা, সেটা একটা খুব সাধু প্রক্রিয়া। নিশ্চিতভাবে আপনারাও, আমি আপনার বক্তব্য অনেক জায়গায় শুনেছি, আপনি বলেছেন যে ইন্টেন্সিভ রিভিশনের পক্ষে আমরা, কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে যেরকমভাবে কাজটা করা হচ্ছে সেটা আপনারা সমর্থন করেন না। প্রশ্ন হচ্ছে, তাহলে কি এখানে মানে এই এসআইআরকে কেন্দ্র করেও তৃণমূল আর বিজেপির সেটিংয়ের একটা জায়গা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, আমি তাহলে আরেকবার রিপিট করে নিই আমাদের স্ট্যান্ডটা। জাতীয় কংগ্রেস ইন্টেন্সিভ রিভিশনের পক্ষে, স্বচ্ছ ভোটার লিস্টের পক্ষে, ডেড ভোটার্স, শিফটেড ভোটার্স আমরাও চাই না এই ধরনের লিস্টে থাক। 2006 সালে আমার বাবা মারা গেছিল, আমি জানি না, এবারও আমি জমা করেছি যে তার নামটা কাটা হবে কিনা। কারণ আমি কখনো চাইবো না আমার বাবা বা মায়ের সঙ্গে যারা আজকে পৃথিবীতে নেই, আমি সবসময় চাইবো মহালয়ার দিন তর্পণের সময় তাকে মেমোরাইজ করতে, রিকালেক্ট করতে তাদের স্মৃতিকে। আমি কখনো চাইবো না যে পোলিং স্টেশনে গিয়ে দেখবো তার ভোটটা পড়ে গেছে। মানে এটা হয়েছে, শ্রমিকবাবু যেরকম বলেন যে তার মৃত বাবা মার ভোট পড়ে যাচ্ছে, আপনারও হয়েছে, আমারও হয়েছে। তা আমি কখনো চাইবো না সেটা। এবারও আমি অনুরোধ করেছি নির্বাচন কমিশনকে, যখন এসআইআর প্রক্রিয়া চলছে, আমি আবার সারেন্ডার করেছি তাদের ডকুমেন্টস, ডেথ সার্টিফিকেট দিয়ে। আমি জানি না বিজেপি এবং তৃণমূলের যে সেটিং আছে সেই সেটিংয়ে কতগুলো মৃত ভোটার বাদ যাবে। আই অ্যাম নট শিওর অ্যাবাউট ইট। আবার সাইড বাই সাইড ভারতীয় জনতা পার্টি এই যে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এইসব কথাগুলো বলে, সেইভাবে কি ভারতবর্ষে এসআইআর প্রক্রিয়াতে তারা আইডেন্টিফাইড হয়েছেন বা হয়ে থাকলে কতজন হয়েছেন? এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন রয়ে যাচ্ছে। আলটিমেটলি কি দেখা যাচ্ছে যে এই এসআইআর প্রক্রিয়া কতটা ফ্ললেস হবে এটা কিন্তু একটা সন্দেহের জায়গায় রয়েছে। দেখুন, প্রক্রিয়ার মধ্যে ডকুমেন্টেশন নিয়ে বিতর্ক, হিয়ারিং প্রসেস নিয়ে বিতর্ক, ফর্ম 7 ভরে কি করা হবে না করা হবে। আমরা কলকাতা শহরে বসে রাজনৈতিক পরিসরে থেকে আমরা গুলিয়ে ফেলছি যে আজকে এই ইনস্ট্রাকশন আসছে, কাল নির্বাচন কমিশনের কি ইনস্ট্রাকশন আসবে, রাজ্য সরকার আদালতে গিয়ে কি বলবে, পাল্টা আদালতের কি ইনস্ট্রাকশন আসবে, আমরা গুলিয়ে ফেলছি। তা কমপ্লিকেটেড হয়ে যায়, কমপ্লিকেটেড তো প্রচন্ড কমপ্লিকেটেড হয়ে যায়। ঠিক কিরম কমপ্লিকেটেড জানেন তো? এখন এই শিক্ষা দুর্নীতিতে যে কত ডজন কেস চলছে সুপ্রিম কোর্টে, আপনাকে যদি আমি অফ এন্ড অন এখন জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন না। হ্যাঁ, এই এসএসসি, হ্যান ত্যান, তার গ্রুপ সি, গ্রুপ ডি, মানে টেট, মানে সব কিছু একটা জগা খিচুড়ি হয়ে গেছে। এসআইআর প্রসেসটাও ঠিক সেইভাবেই জগা খিচুড়ি হয়ে গেছে। কিন্তু তার পিছনে অন্তর্নিহিত অভিসন্ধিটা কি? অন্তর্নিহিত অভিসন্ধি হচ্ছে
পরিস্থিতিটাকে গুলিয়ে দাও, পরিস্থিতিটাকে গুলিয়ে দাও, বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করো যে হ্যাঁ স্বচ্ছ ভোটার তালিকা হবে, আবার প্রসেসটাকে এত কমপ্লিকেটেড রাখো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা হয়ে যায়। কারণ বঙ্গ বিজেপি তো ভীষণ অপদার্থ, এবং নরেন্দ্র মোদী জানে এই বঙ্গ বিজেপিকে দিয়ে আমার সরকার তৈরি করা সম্ভব নয়। শুনুন, নরেন্দ্র মোদী যদি মনে করত আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দিয়ে দল যা যা দুর্নীতি করিয়েছে সরকারের সমর্থনে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকদিন আগে সরিয়ে দেওয়া যেত নরেন্দ্র মোদী যদি চাইতেন। 356 না করুক 355 করতে পারতেন, কিন্তু উনি করেননি, করবেন না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভারতীয় জনতা পার্টির টার্গেটটা কি? ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জাতীয় কংগ্রেস সহ সম মনোভাবাপন্ন কোন রাজনৈতিক দলের যেন মানে আমি ঠিক এই জায়গা থেকে আপনাকে একটা প্রশ্ন না করে পারছি না। আপনার ইঙ্গিতটা কি ঠিক অনেকটা এরকম যে এই যে কংগ্রেস মুক্ত ভারত, বিজেপির অনেক নেতারা তো সবসময় বলে থাকেন কংগ্রেস মুক্ত ভারত, সেই কংগ্রেস মুক্ত ভারত করার জন্য তৃণমূল কংগ্রেস বা এই ধরনের আঞ্চলিক দলগুলো বিভিন্ন জায়গায় সেই দলগুলো প্রধান হাতিয়ার। এই আঞ্চলিক দলগুলো বিজেপির স্টুজ হিসাবে কাজ করছে। এগুলো আমরা দেখিনি আগেও, হয়তো আঞ্চলিক দল, কেন্দ্রে কংগ্রেস সরকার, আঞ্চলিক দল, ধরুন সেটা এন.টি. রামারাও হোক, এম.জি. রামচন্দ্রন হোক, আঞ্চলিক দল তো আগেও ফাংশন করেছে। তারা কিন্তু কেন্দ্রীয় শাসক দলের এজেন্ট হিসাবে কখনো কাজ করেনি, কিন্তু নরেন্দ্র মোদী আসার পর থেকে তারা এজেন্ট হিসাবেই কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আউট অ্যান্ড আউট, আপনি সেটিং বলুন যাই বলুন, আউট অ্যান্ড আউট বিজেপির হয়ে কাজ করছে। এই এসআইআর প্রক্রিয়াকে নির্বাচনের আগে ওনাকে উপহার দেওয়া, পুরো পরিস্থিতিটাকে কমপ্লিকেটেড করে দেওয়া একটাই কারণ, একটা অপটিক্স তৈরি করা। মানুষ ভাববে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বিজেপির বিরোধী, আর বিজেপি দেখবে যেহেতু আমার বঙ্গ বিজেপি পারছে না, ইনকেপেবল অফ রানিং আ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে বেটার লেসার ডেভিলটাকে রেখে দাও। হ্যাঁ, এই কনসেপ্টে চলছে। এবং এই ইদানিং সুপ্রিম কোর্টে যাওয়া, কথা বলা, আমি ধীরে ধীরে ওই পাঁচটা জিনিস, 4-5টা জায়গায় আসবো এবং আমাদের দর্শকদের সেই তথ্যটাও তুলে ধরার চেষ্টা করব। আমি এবারে একটা তথ্য, যেটা নোটিশ, যেটা নির্বাচন কমিশন যে ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দিয়েছে তার একটা যে নোটিফিকেশন বা চিঠি, সেই চিঠিটা একটু আপনাদের দেখাই, সেখানে কি বলা আছে সেটাও একটু দেখাই, তারপর আসছি আরও আলোচনায় সুমনদার সঙ্গে, এবং সুমনদার নিশ্চিতভাবে আরও অনেক তথ্য এই বিষয়ে দেওয়ার রয়েছে। দেখুন, এখানে এই যে বলা হয়েছে, I am directed to refer to your letter, এটা আমরা বাংলায় তর্জমা করেছি। এখানে বলা হচ্ছে, আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে ইআরও, এইআরওর উপযুক্ত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ হিসেবে কেবলমাত্র সেই ধরনের স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণ করা হবে যা জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, কলকাতার ক্ষেত্রে কালেক্টর কর্তৃক জারি করা হয়েছে, এবং কঠোরভাবে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 2/11/1999 তারিখের চিঠি এবং তার অধীনে জারি করা পরবর্তী আদেশ অনুসারে জারি করা হয়েছে।